আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। জানিয়ে দেব গাজা থেকে ফিলিস্তিনিদের হটাতে ট্রাম্পের পরিকল্পনা, খুশি নেতানিয়াহু। এবং আরও জানিয়ে দেব গাজায় মাথায় ক্রেন পড়ে 2 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব ট্রাম্প একজন উন্মাদ, যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনায় ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। বিশ্বের আরও এমন আপডেট, আন্তর্জাতিক খবর পেতে যুক্ত থাকুন আমাদের সাথেই। এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের। এই প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। শহীদ বাঘেরি নামের এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উন্মোচন করা হয়। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক এই নৌযানটি একাধিক ড্রোন, স্কোয়ার ড্রোন মোতায়েন, যুদ্ধবিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন পরিচালনায় সক্ষম। জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট, যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারে। এটি ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। যুদ্ধ জাহাজটি ফোর্স 9 মাত্রার সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারবে এবং এতে 22,000 নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে। এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো 1 বছর পর্যন্ত পুনরায় জ্বালানি না নিয়ে দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারবে। গাজা থেকে ফিলিস্তিনিদের হটাতে ট্রাম্পের পরিকল্পনায় খুশি নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ফিলিস্তিনিদের হটানোর পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা জানিয়েছে। ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি, তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা। তারা ফিলিস্তিনি গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে, কিন্তু গাজাকে পুনর্নির্মাণ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান যে তার বিশ্বাস হয় না ট্রাম্প গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সেনাদের পাঠাবেন। গত 25 জানুয়ারি থেকে ট্রাম্প বারবার বলেছেন মিশর, জর্ডানের মতো আরব দেশগুলোর উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের নেয়া। তবে ট্রাম্পের এই পরামর্শ প্রত্যাখ্যান করেছে আরব ও ফিলিস্তিনি নেতারা। গত 15 মাস যুদ্ধের পর 19 জানুয়ারি থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে স্বয়ং ট্রাম্প সংশয় প্রকাশ করছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি নিয়ে আমার আত্মবিশ্বাস নেই। গাজায় মাথায় ক্রেন পড়ে 2 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাথায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। নিহত একজন সেনার নাম নাবাত কোহেন, অপরজন নাকমান রাফেল বেন আমি। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রচার মাধ্যম কান এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ো বাতাসের কারণে একটি তাঁবুর উপর একটি ক্রেন ধসে পড়ে। সে সময় তাঁবুর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য অবস্থান করছিলেন। এরপরেই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এই ঘটনাটি নিয়ে তদন্ত করছে, যা গুরুতর এবং আবহাওয়া পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির অভাবকে প্রতিফলিত করে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে পুরো গাজায় এখনো ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়বে না। যেখানেই চোখ যায় সেখানেই ধসে পড়া বাড়িঘর আর হত্যাযজ্ঞের চিহ্ন চোখে পড়ে। ট্রাম্প একজন উন্মাদ, যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনায় ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া। লাঠিতে ভর দিয়ে 72 বছর বয়সী ফাতি আবু আল সাইদ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে আল কাতিবা মহল্লায় ধ্বংসস্তূপে একাকার হয়ে যাওয়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। গত 19 জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি শুরুর পর গাজার উপকূলীয় আল মাওয়াশি এলাকা থেকে বাস্তুচ্যুত অবস্থায় খান ইউনিসে ফেরেন তিনি। এরপর থেকে এভাবে হাঁটা তার নিত্যদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টানা 15 মাস ধরে ইসরায়েলের ভয়াবহ
বোমা হামলা সৃষ্ট ধ্বংসস্তূপের ওপর সাবধানে পা ফেলে হাতে লাঠি উঁচিয়ে বিধ্বস্ত একটি বাড়ির দিকে ইঙ্গিত করলেন সাইদ। বললেন, আপনি কি ওই মূল্যহীন ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন? ওটা যুক্তরাষ্ট্র ও দেশটির ভেতরে থাকা সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আবু আল সাইদের কাছে ফিলিস্তিনিদের গণহারে ঘরছাড়া করার বিষয়টি নতুন নয়। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তার বাবাকে বন্দর নগরী জাফা থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছিল। নগরীটি এখনও ইসরায়েলের অংশ। তার মায়ের পরিবারকে কাছের সারাফান গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি সেই প্রথম বিপর্যয় নাকবার গল্প শুনে বড় হয়েছেন এবং এখন অন্য একটি বিপর্যয়ের মধ্যে বেঁচে আছেন। আবু আল সাইদের 50 সন্তান ও নাতি নাতনির কয়েকজন সহ একদল শিশু তার শ্রোতা। ভারী বৃষ্টি ও বাতাসের পূর্বাভাসেও বিচলিত না হয়ে তারা মনোযোগ দিয়ে তার কথা শোনে। তাদের সঙ্গে আরো কয়েকটি শিশুও যোগ দেয়। বাস্তুচ্যুত এসব শিশুর পরিবারের নিজেদের এলাকায় ফিরেছে, কিন্তু ফিরে ঘরবাড়ি অক্ষত পায়নি। একসময় সাজানো গোছানো বাড়িগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। পরিবারগুলো এখন ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে জীবন শুরুর চেষ্টা করছে। পাকিস্তানের যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে ইরান। পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামীকাল থেকে অনুষ্ঠানে যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে। একই সঙ্গে ইরানের নৌবাহিনীর একটি প্রতিনিধি দল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে। এই মহড়ার নাম দেয়া হয়েছে আমান 2025। 2 বছর পর পর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। আগামীকাল 7 ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হচ্ছে এবং 50টিরও বেশি দেশ এতে অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী বলেছে 2023 সালের মহড়ায় 50টি দেশ অংশগ্রহণ করেছিল, আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে। আমান 2050 মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করা। মহড়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে আমান সংলাপ, যেখানে সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। এই সংলাপে সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন এবার বিশেষ গুরুত্ব পাবে। এর মাধ্যমে পাকিস্তান জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় বলে ইসলামাবাদ জানিয়েছে। সূত্র পার্স টুডে।